ভালোবাসার মায়া জাল বুঝিনি আগে, শুধু তোমাকে আজকাল দেখার ইচ্ছে জাগে। ছেড়ে এলে আপনজন কি যে ব্যথা লাগে, জানা ছিল না বুঝি আমার অনুরাগে। আমার অংশ হয়ে আছো হৃদয়ে, মন যে ধ্বংস হয় বিরহে। লা 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 লা, আমার অংশ হয়ে আছো হৃদয়ে, মন যে ধ্বংস হয় বিরহে। তুমি ছাড়া স্মৃতির দাগে আমার একা একা লাগে, শুধু তোমাকে আজকাল দেখার ইচ্ছে জাগে। ভালোবাসার মায়া জাল বুঝিনি আগে, শুধু তোমাকে আজকাল দেখার ইচ্ছে জাগে। থ্যাংক ইউ। গানটা অসাধারণ, সামনাসামনি শুনতে পারছি, এটাও আমার কাছে অসাধারণ লাগছে। আর দর্শকও বুঝে গেছে আমার আয়োজন শুরু হয়ে গিয়েছে। আমি দর্শকদের একটু আমন্ত্রণ জানিয়ে আসি, তারপর গানে গল্পে আড্ডা হবে। ওকে দর্শক, বুঝতেই পারছেন শুরু হয়ে গিয়েছে গানে গানে। তিব্বত লাক্সারিস প্রেজেন্টস কালার্স 24 পাওয়ার্ড বাই টাইফুন ফেব্রিক কেয়ারের আয়োজন। আর বরাবরের মতোই তো আপনাদের সাথে আছি আমি, আর আমি নিয়ম মেনে আজকে আপনাদের পছন্দের একজন সঙ্গীত শিল্পীকে নিয়ে হাজির হয়েছি। তিনি আর কেউ নন, আরিফিন রুমি। স্বাগত আজকের আয়োজনে। থ্যাংক ইউ সো মাচ। রুমি ভাই, আয়োজন শুরু করার আগে আমি অভিনন্দন জানাতে চাই আপনাকে, বিকজ আপনি একটা দুটা না তিনটা পুত্রের বাবা। থ্যাংক ইউ। এই যে 3 ছেলেকে নিয়ে প্ল্যান কি? বড় হবে ধীরে ধীরে কি ফুটবল টিমের দিকে এগুচ্ছেন? না, ফুটবল আর ক্রিকেট না, এটা হলো অ্যাকচুয়ালি আল্লাহর দান। যদি যাকে দেয় অবশ্যই অবশ্যই সন্তান হওয়াটাই আসলে টাফ। হ্যাঁ হ্যাঁ, তো ওই তুলনায় আমাকে দিচ্ছে, আমি নিচ্ছি। আপনি নিজেই তো বাচ্চাদের মতো এখনো, আর আপনার 3 পুত্র। না, এটা তো ভালো, রোনাল্ডো মেসির মতো। এই যে কদিন আগেই তো একজন এলেন পৃথিবীতে। হ্যাঁ, আমার ছোট ছেলের নাম কিয়ান, নিউবর্ন বেবি। সো ও আমার জন্য একটা গুড লাক। আমি সবসময় মনে করি সন্তান গুড লাক হয়। অবশ্যই অবশ্যই শুভকামনা থাকলো। আর আজকে একটু বলে রাখি শুরুতে, যেহেতু গান দিয়ে আয়োজন শুরু হয়ে গেছে, আমার আজকের এই আয়োজনটার আজকের দিনের জন্য ট্যাগলাইন কথা কম গান বেশি। ওকে, খুব ভালো, আমি রাজি আছি। ওকে, তো একটু কথা না বললেই হয় না, আমি একটা প্রশ্ন রাখি শুরুতে প্লিজ। প্রশ্নটা হচ্ছে এরকম যে আরিফিন রুমির একটা সাইকেল, একটা বাইক আর একটা ঠেলা গাড়ি আছে। এখন রুমিকে বলা হলো যে 2 কিলোমিটার দূরে গিয়ে 5 কেজি আটা ভাঙাতে যেতে হবে। এর মধ্যে কোন বাহনটি ব্যবহার করে রুমি যাবে আটা ভাঙাতে? কি কি আছে একবার শুনি। বাইক, সাইকেল আর ঠেলা গাড়ি। আচ্ছা, বাইকই তো বেটার। বাইন্দা ঠাইন্দা বাইকে নিয়ে তাড়াতাড়ি চলে যাওয়া উচিত না? সাশ্রয়ী কি হবে? ওই দেখতে হবে, কিন্তু অ্যাটলিস্ট সময়টাও দেখতে হবে। কিন্তু 2 কিলোমিটার কিন্তু পাস করে যে আটা ভাঙাতে হবে। আবার বাইকে নাও হইতে পারে না, তাহলে ঠেলা গাড়িতে নিয়ে যাবো না আস্তে আস্তে। অ্যাটলিস্ট টাইম যাই হোক, অ্যাটলিস্ট নিয়ে যেতে পারবো প্রপারলি। কিন্তু আটা কি ভাঙানো যায়? আটা তো আটাই, এটা তো ভাঙানি থাকে। এটাই তো কথা। অ্যাকচুয়ালি ঠিক আছে, এক হিসাবে এটা সকাল সকাল একটা টাস্ক আর কি। ওকে, আচ্ছা, আপনার একটা গান আছে না, খুঁজে খুঁজে? হ্যাঁ। জীবনে এমন কিছু কি হয়েছে যা মানে মানে রুমি এখনো খুঁজে বেড়াচ্ছে, এমন কিছু কি আছে? আমি তো আমার খোঁজা শেষ, এখন হচ্ছে হলো এন্ডিংটা, যতদিন জীবিত আছি এন্ডিংটা দেখার পালা এবার। যাকে দেখার পালা? হ্যাঁ, কারণ হচ্ছে হলো যে লাইফের সুখ যেটা বলে, ফেম যেটা বলে, আমরা তো স্টার হওয়ার পরে মানুষের একরকম
ফিল কাজ করে। আর স্টার হওয়ার আগে স্ট্রাগলিং পার্টটা, কেউ তাকে চিনে না, তখন আরেক রকম ফিল কাজ করে। সেই গল্পটা শুনবো আজকে। তো ওই দুইটা মাঝখানে থেকে এন্ডিংটা দেখতে চাই যে আসলে এন্ডিংটা কীরকম। আমার লাইফের একটা পার্ট দেখছি আমি, সেকেন্ড পার্ট দেখলাম, এন্ডিংটা কীরকম ওইটাই দেখবো শুধু, বাকি সব দেখা হয়ে গেছে। এখন জীবনের শেষটা দেখার অপেক্ষায় আছে। হ্যাঁ, আমি এখন 40 পার হয়ে গেছি, তার মানে হচ্ছে হলো এভারেজ যদি আমাদের, হ্যাঁ দেখে তো মনে হচ্ছে না। হ্যাঁ, তো আমার লাস্টের টুকু দেখা বাকি, মানে বাকি 20 বছর কি হয়। ওকে, লাস্ট 20 বছরও হাসি আনন্দে কাটুক, এটা প্রত্যাশা থাকলো। খুঁজে খুঁজে গানটার 2 লাইন হবে নাকি? হ্যাঁ, আমার এটা অনেক পছন্দের গান, অনুরূপ দার লেখা। আর আগের গানটাও মায়াজাল গানটা জনি ভাইয়ের লেখা। ও মাই গড, ওই গানটা তো মানে আমি বলি এই গানটা একটা নেশার মতো কাজ করে আমার কাছে নাওয়া ডেজ। একবার শুনলে হয় না, প্লেলিস্টে বারবার রাখতে হয়। ভালোবাসার মায়াজাল। আসলে থ্যাঙ্কস মোহাম্মদ মুস্তাফা কামরুল রাজমামা এগেইন, এরকম একটা সুন্দর প্রজেক্ট আমাকে রাখার জন্য। সো খুঁজে খুঁজে গানটা গাচ্ছি। আর পড়শিকেও ধন্যবাদ দিতে চাই, অনুরূপ দাকেও ধন্যবাদ দিতে চাই, মনে হলো আবার আপনাদের কথা। ওকে প্লিজ। এখান থেকে একটু পড়তে। তোমাকে খুঁজে পাই ওই নীল আকাশে, পাই যে খুঁজে ওই মিষ্টি বাতাসে। তোমাকে খুঁজে পাই ওই নীল আকাশে, পাই যে খুঁজে ওই মিষ্টি বাতাসে। তোমায় ভালোবাসি আমি, ভালোবাসি পেতে চাই আরো কাছে, আরো কাছে। খুঁজে খুঁজে দু চোখ বুঝে, পাই তোমায় আরো কাছে। একই ডোরে বাঁধা দুজন, থাকবো সারা জনম ধরে। অসাধারণ। আর আমি আজকে একটা রিস্ক নিয়ে বসছি আজকে। হ্যাঁ, রিস্কটা হচ্ছে যে আমি তো জানি যে আমার আজকের অতিথি আরিফিন রুমি সবার প্রিয় সঙ্গীত শিল্পী, এবং তার গানগুলো সম্পর্কে আমার ধারণা আছে, আমি প্রচুর শুনেছি। রিস্কটা হচ্ছে যে ওনার সাথে এই আড্ডা দেওয়ার পরে আমি আবার না কেন না মানে আবার কোনো প্রেমে হারায় না যাই। ভালো তো, এটা একটা কঠিন একটা রিস্ক নিয়ে বসছি, দেখা যাক মানে শেষ পর্যন্ত কি হয়। তো আরেকটা গান কিন্তু আছে আরিফিন রুমির, মনের একলা ঘরে। যদি জানতে চাই যে এই সঙ্গীতের গল্পে রুমির এই একটা মনে কার বসত? একটা মনে একজনের বসত হয়। আমি যতটুকু জানি যে মানুষের অন্তরে, এটা নবীদেরও পরীক্ষা দিতে হয়েছে। আমি সঙ্গীতের কথা বলেছি। তাহলে ঠিক আছে, অন্তরে জায়গা দেওয়ার জন্য আসলে আর কেউ থাকে না। মানুষ যেখান থেকে বেড়ে ওঠে, মায়ের উপরে, বাবা মার উপরে আসলে অন্তরে জায়গা দেওয়ার স্থান থাকে না, বাকি সব হচ্ছে সেকেন্ডারি। এবং আমরা যেটা জানি যে আরিফিন রুমির গানের এই হাতেখড়ি, গানের যাত্রাটা মায়ের সাথে, জি মায়ের অনুপ্রেরণা। আমি জানি না ওই স্থানটা কাউকে দেওয়া সম্ভব না, কিন্তু তারপরে বিবাহিত জীবন অন্যরকম হয়, সেখানে তো স্থান পাবেই স্বাভাবিক। যেহেতু আমার সন্তান আছে, তো স্থান পাবেই, সেই জায়গাটা থাকবেই। কিন্তু আমার মনে হয় যে রুট থেকে না বের হলে সর্বোত্তম অবস্থায় থাকা যায় আর কি। মানে আমি যেই ডালের আম, সেই ডালটা ধরে রাখতে হবে, সেই ডালটা ছেড়ে দিলে তখন বিক্রির জন্য রেডি হয়ে যেতে হবে তখন। একদম তাই। তো এই গানটার 2 লাইন শুনে ফেলি। আচ্ছা, এই গানটা জাহিদ আকবর ভাইয়ের লেখা, মনের একলা ঘরে। আমি করছি। মন রাখো পাজরে, সীমাহীন আদরে, চোখ রাখো গভীরে, ভালোবাসার নজরে, যতনে রাখিব, জড়িয়ে থাকিব সারা জনম ধরে, যতনে রাখিব, জড়িয়ে থাকিব মনের একলা ঘরে। মন রাখো পাজরে, সীমাহীন আদরে। থ্যাংক ইউ। আজকে ছোট ছোট MP3 হোক আজকে, তবে আমার ভালো লাগছে, দর্শকও মজা পাচ্ছে, নস্টালজিক হোক সবার।
অনেকের অনেক মেমোরি মনে পড়ে যাবে কিন্তু। হ্যাঁ, এইটা তো প্রায় 15 বছর হয়ে গেছে এই গানটার বয়স। আমার ভালোবাসি তোমায় অ্যালবাম থেকে 2010 সালে বানাচ্ছিলাম অ্যালবামটা, আজকে তো সুরটা এখনো টাচ করে কিন্তু মানুষের হৃদয়ে। নতুন অবস্থায় কোন একটা জিনিস যখন মানুষের লাইফে আসে, যেমন মিউজিক আমার লাইফে যখন নতুন আসছে, তখন এটাকে অ্যাচিভ করতে করতে যতটুকু বুঝি নাই, তখনই আসলে মেইন ক্রিয়েশনটা আসে। যখন বুঝি তখন হচ্ছে ম্যাচিউর ক্রিয়েশন আসে, আর ইমম্যাচিউর ক্রিয়েশনটা আসলে সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা পায়। এই যে শুরুর দিকের কথা যেটা মনে পড়ছে, হ্যাঁ নিশ্চয়ই মনে আছে রুমির সঙ্গীত জীবনে পা রাখার শুরুর দিনকার গল্পগুলো, তাই না? তখন তো সবাই স্টার, সেই জায়গাতে এসে আরিফিন রুমি নিজেকে পরিচয় করিয়েছে গান দিয়ে, দর্শক শ্রোতাদের মনে মানে হৃদয় জায়গা নিয়েছে। এবং আমি যদি ভুল না করি বা আমি যদি শুনেছি যে 1000 টাকাও আরিফিন রুমি কনসার্ট করেছে। আমি সেই গল্পগুলোকে একটু শুনতে পারি ছোট্ট করে? হ্যাঁ, না হলো 1500 থেকে 2000 কনসার্ট করছি আমি, যেগুলো হচ্ছে হলো মানুষের বিনোদনের সময়, মানুষ বার্থডে অথবা বিয়ে শাদীর অনুষ্ঠানে যেটা হয়, তখন সব ধরনের গান গাওয়ার একটা সুযোগ থাকে। তো আমার পাশের বাসায়, আমি তো এমনি বাসায় হারমোনিয়াম ছিল আমার, তো ক্রিকেট খেলতাম যখন, তখনও আসলে আমার জাস্ট বাসার পিছনে একটা বাসায় তখন বড় স্পিকারে গান বাজতেছে। তো আমার কাছে তখন মনে হলো যে মাত্র ক্লোজ আপ থেকে বাদ পড়লাম আর কি, তখন আচ্ছা হবে না তোমাকে দিয়ে, তো স্বাভাবিক একটা কাজ করবে যে সেই বাদ পড়ার রুমে আজকে। হ্যাঁ, ওটা তো কপাল, কিসমত তো আমি লিখি নাই। সো ওইটাও একটা পরীক্ষা ছিল চেনা জানার, যে আমি এখনো তৈরি হইনি, তখন ওইটা একটা সিগন্যাল ছিল। তো তৈরি হবার জন্য যেই উঠে পড়ে লাগলাম, তো আমি চেষ্টা করলাম স্টেজে অ্যাটলিস্ট নিজেকে মেলে ধরার চেষ্টা করলাম। তো প্রথম স্টেজে যখন গান গেলাম, তখন একজন অ্যারেঞ্জার ছিলেন, উনি আমাকে বললেন যে ভালোই গান করো, আমার সাথে যোগাযোগ রাখো। সো প্রথম দিনই আমি খ্যাপ, যেটাকে বলি আমরা, সো এটা আমাদের ভাষায় খ্যাপ বলে, এটা আমরা অনেক খুশি হই। প্রথম খ্যাপে কত পাওয়া হয়েছিল? 350 টাকা। আচ্ছা, কজ আমার নিজের ইচ্ছায় আমি ওইখানে সুযোগ নেওয়া হয়েছে, তো স্বাভাবিক ওই রিকোয়ারমেন্টটা রাখতে হবে যে যাই দেয় তাই। সো আমাকে বলা হয়েছিল যে 300 টাকা দিব, তো 50 টাকা ভাঙতি ছিল না, তখন বলছে 250 টাকা রাখো, 50 টাকা পরে দিব। সো এই জিনিসগুলোই আমাকে, আমার মনে তখন লাগে না আর কি, যে আচ্ছা ঠিক আছে 50 টাকা দিয়ে বা কী হবে, আমার যে গান গাইলাম অ্যাটলিস্ট 1 ঘন্টা সবার সামনে, ওই জায়গায় জিনিসটা আমার, হ্যাঁ ওইটা আমার কাছে বেশি ভালো লাগতো। যে টাকা তো সবাই, টাকা দিয়ে কনসেন্ট্রেশন নাই, কনসেন্ট্রেশন হচ্ছে আমি গান গাওয়ার সুযোগ পাচ্ছি, আমার গান দর্শক শ্রোতাদের কাছে পৌঁছাচ্ছে। ওই ধরনের গান করতাম যেই গানগুলো সচরাচর সবাই গায় না, যে গান মানে গায়ে হলুদের কিছু আইডিয়া তো সবারই আছে, যে গায়ে হলুদে গেলে শুরুতে এই গান হবে, মেয়ে সিঙ্গার আসলে এই গান করবে। তারপর আরেকটা আমাদের ফাইট করতে হতো যে হিন্দি গানগুলো মেয়েরা যখন গাইতো তখন ছেলেদের সুযোগ থাকতো না। সো তখন আমি কি করতাম, ওই পার্টটাকে ওভারকাম করার জন্য আমি এমন কিছু গান বাইছে নিলাম যেগুলো মানুষ ওইটাই আমারটা শুনতে চাইতো। ওকে ফাইন, আবার হাবিব ভাইয়ের গান ছিল, হাবিব ভাইয়ের গান স্টেজে মানে ওরকম অ্যাকুরেট সবাই গাইতো না, সবাই অন্যান্য গান গাইতো যার জন্য কিছু ছিল। সো আমি একমাত্র ছিলাম তখন, আমাকে ডাকা হইতো হাবিব 2। ফেরদৌস আঙ্কেল আমাকে একদিন বলতো যে, একদিন স্টেজে উঠাই দিয়ে বলতেছে সোনারগাঁ হোটেলে, যে এখন স্টেজে আসবে হাবিব 2, মানে হচ্ছে এই জিনিসটা আমার শুনতেই ভালো লাগতো, কারণ আমি হাবিব ভাইকে অনেক ফলো করতাম, ভয়েস কীভাবে গান করে, ভয়েস টোন, ইভেন টোনটা সহ। ইভেন ক্লোজ আপ আমাকে বলা হচ্ছিল যে তোমার নিজের টোন কোনটা, তো আমি তো যার গান শুনি, আমি তো ক্রিকেট খেলি রাইট, তো যার গান শুনি ওর মতো আমি হুবহু আমার টোনটা আসতো। সো তখন আমাকে গাইড করা হলো না ফার্স্টেই, যে তুমি নিজের টোন কোনটা, তো আমি নিজের টোনই তো খুঁজে পাই না, আমি তো জানি না আমার নিজের টোন আবার কোনটা, আমি তো ব্যাটিং করি ভাই। সো ওইখান থেকে কনসেন্ট্রেশন দিয়ে 5 বছর খেটেছি, 2005 থেকে 2010 পর্যন্ত অরিজিনাল যেটাকে বলে শ্রম, পরিশ্রম, ওটা দেওয়ার পরে তারপরে আমি সাকসেস যেটাকে, এটা আমি দেখেছি, নিজের গান নিজে ট্রাই করেছি। আরিফিন রুমি ক্রিকেটার ছিলেন, মানে সে খুব ভালো খেলতেন, ক্রিকেট থাকলে ভালো করতাম, একদম ভালো করতেন। তিনি মডেলিংও করেছেন, হ্যাঁ, তো গানে এসে থিতু হয়েছেন, এবং গানের শুরুর গল্পটাও শুনছিলাম যে শুরুতে 250 টাকাও দিয়েও কাজ করা হয়েছে। হ্যাঁ, আমার মজা লাগতো। আজকের দিনে এসে কত না এসে, আজকের দিনে এসে ভালোবেসে যা দেয়, কারণ আমি ইজ্জত এমন একটা জিনিস যে বলতে হয় না, যে সম্মানই এমন একটা জিনিস। যেমন আমি নর্মালি আমার কাছে মনে হয় কি যে আমার গান যে কটা থাকে আমি পারলে সবগুলোই গাই, কথা আমার গান যখন সবাই শুনে আমার গাইতেও ভালো লাগে, তখন উল্টা এমন হয় যে আমাকে স্টপ করতে পারি না, আমার তো আমি গাইতে থাকি, দেন অডিয়েন্সও আমার সাথে মিলে যায়, আমি ওদেরকে ক্যাপচার করার চেষ্টা করি আমার অন্তরে, যে ওকে ফাইন, ফার্স্ট টাইম দেখা হলো কোনো এক জনরার গান নিয়ে কোনো এক অডিয়েন্সের সাথে, গ্রুপের সাথে,
তো তখন ফার্স্ট টাইম শো হলে কি হয় যে আমি সবাইকে অ্যাডজাস্ট করতে আমার সময় লাগে, আচ্ছা ওরা কি ঠিক মতো আমাকে নিচ্ছে, সবাই ঠিক আছে কিনা, আমার গান ঠিক আছে কিনা, সব কিছু। তারপর দেখি যে যখন প্যাচ হয়ে যায়, মিল মোহাব্বত হয়ে যায় সবার সাথে, আমি নিজে স্টেজ থেকে নেমে, আমার একটা অভ্যাস হচ্ছে যে আমি নিচে নামি। একবার অস্ট্রেলিয়াতে একটা শো করতে গেলাম, ওর নিচে অডিয়েন্স যেই কজন ছিল সবার সাথে হাত মিলে আসছি। সো এটার সাধারণত কমই দেখা যায়, আমার এটা ভালো লাগে যে আমি তো নাথিং। কিন্তু রুমি ভাই কিন্তু টেকনিক্যালি এক কোশ্চেনটার অ্যানসার এড়িয়ে গেছে যে সে কত নেয় আসলে আজকের দিনে, এটা তো বললাম ভালোবেসে যা দেয়। আচ্ছা কয়টা শূন্য যোগ হয়েছে এটা বললেই হবে। না এখন তো এখানে অনেকগুলো পার্ট আছে, যে অনেকে বলে যে রুমি ভাই আমাদের বাজেট নেই, করে দেন, তখন আমাদের করতে হয়। আবার অনেকে বলে যে রুমি ভাই আমার বাজেট আছে, আপনি কত নেবেন আমাদেরকে বলেন। তো আমরা সবসময় চাই, আর আমি আমার বেশি শো হয়ও না। আমার শোগুলো হচ্ছে হলো এরকম টাইপের, যারা খুব সফট গান শুনে, ঢোল তবলার গান, ওই যে বিগ কনসার্টে, অনেক বড় বড় কনসার্ট, এখানে জ্বলে ওঠো বাংলাদেশ গাওয়া সম্ভব, কিন্তু আমার যে টাইপের গান সফট মেলোডিয়াস, সো ওই গানগুলো আসলে ওই স্কুল কলেজে আমি শো আমার বেশি আসছে। মানে যেটা হচ্ছে হলো যারা অ্যাকচুয়ালি গান বেশি শুনে, ছাত্ররা পড়তেছে, পড়ার মাঝখানে গান শুনতেছে, এই আমার কোনো না কোনো একটা গান তাদের প্লেলিস্টে আছে, এরকম করতে করতে 20-25টা গান তাদের প্লেলিস্টে আছে। সো ওইটা তো অনেক বড় ভাগ্য। আমি যখন মিডিয়াতে আসছি তখন শুনছি যে একজন আর্টিস্টের একটা গানই হচ্ছে তার পরিচয় বহনকারী, বেস্ট একটা গান থাকে তার, সেটাই তার পরিচয় বহন করে। তো আমার বেলা অনেকগুলা গানই আছে অনেকের প্লেলিস্টে, ইনাফ, এরপর আর দরকার নেই, আমি তো প্লেয়ার ছিলাম ভাই, আর কি চাই। সে তো প্লেয়ার। তো আমার মায়ের ইচ্ছা আমি এখানে ওই পদার্পণটা করা। সঙ্গে জানতে ইচ্ছে করেছিল দেখেই আমি জানতে চেয়েছি, বিষয়টা তো সিরিয়াসও না, কারণ ইনকামের বিষয়। তো যাই হোক, বেশি না, সেই যে সেই রুমি থেকে আজকের এই আরফিন রুমি, হ্যাঁ, এই যাত্রাটার কথা মনে করে যদি আমি এই মুহূর্তে কোনো গান গাইতে বলি, কোন গানটা গাইবে? সহে না যাতনা তোমারও আশায় বসিয়া, মানে না কিছুতে মন আমার যায় যে কাঁদিয়া, পুরি আমি আগুনে দিন গেল তোমার পথ চাহিয়া, মন পড়ে সখী গো কার লাগিয়া, সহে না যাতনা তোমার আশায় বসিয়া, মানে না কিছুতে মন আমার যায় যে কাঁদিয়া, পুরি আমি আগুনে দিন গেল তোমার পথ চাহিয়া। রুমি ভাই, আপনার ক্যারিয়ারে মায়ের অবদান আছে, এটা আমরা সবাই জানি। একটু আগেও সেই গল্পটা শুনেছি। যেটা জানি যে গতকালই বিকেলে একটা গান রিলিজ পেয়েছে এবং সেই গানটা আপনার মায়ের লেখা। জি, এই গানটা নিয়ে শুনতে চাই একটু। এই গানটার মূল ব্যাপার হচ্ছে যে আমার গান পড়ে থাকে অনেক সময়, কোনো একটা লিরিক আম্মা দিয়ে রাখলে তখন আমি একটা অবজারভেশন রাখি। তো এরকমই আমার একটা লেখা আর আম্মার একটা লেখা, প্লাস আমাদের এমদাদ ভাই সিরিজ চলে, তো দুইটা লিরিক নিয়ে মাঝখানে বসেছিলাম আমি যে কি করা যায়। তো এখান থেকে একটা গান রেখে দিই, যে গানটার নাম কিছুক্ষণ, যেটা গতকালকে রিলিজ হয়েছে বিকেল 3টায়, আমার আর খেয়ার গাওয়া। আর এটা অনেক দিন পরে আসলে আমার সাথে খেয়ার বিভিন্ন গান আছে যেগুলো অনেক ভিউ হয়েছিল আমার প্রথম অ্যালবামের দিকে অথবা মাঝখানের কিছু। সো ওই সূত্রে আমি খেয়াকে আবার নক করি যে আমরা নতুন কাজের প্ল্যান করি, চলো। যেহেতু সিডি চয়েসের সাথে আমার 30টা গানের প্রজেক্টের 10তম গান হবে এটা, আর এর আগে একটা আপন গানটা 9 নম্বর। সো মাঝখানে আমি যেটা করেছিলাম, আমার ফেসবুক থেকে এবং আমার টিকটক থেকে আমি একটা গান এমনি আমার স্টুডিওতে সেলফি ভিডিও দিই, এবং যে গানটার প্রায় ছাড়ার পরপরই 50,000-এর মতো ভিডিওস হয়, রিপোস্ট অ্যান্ড রিভিডিওস। সো এটা আমাকে খুব ইন্সপায়ার করে। তো আমি তখন ভাবলাম যে এটাকে পূর্ণাঙ্গ গান বানাবো। তো তখন আমাদের সিরি চয়েসের ওনার সোহেল ভাই আমাকে ফোন দিয়ে বললেন যে রুমি ভাই বসে থাকেন না, এই গানটা রেডি করেন, এই গানটা আমরা সবাই শুনতেছে, আমরা সবাই চাই এরকম একটা গান সবাই পছন্দ করুক, বিভিন্ন সময় বিভিন্ন টিউন আসে, যেহেতু একা একা এটা খুব পছন্দ করতেছে, দেন আমরা এটা ভিডিও করি। দেন কিছুক্ষণ এবং আপন দুইটা গানেরই শ্যুট হলো একসাথে, আমি গানগুলো কমপ্লিট করলাম। আপন গানটাও আল্লাহর রহমতে ভালো চলতেছে, মানে মূলত হচ্ছে হলো
যেহেতু অলরেডি গানটা টিকটক এবং ফেসবুকে প্রায় অনেকেই শুনেছেন, সো ওই সূত্রে আমরা একটা মিউজিক ভিডিও আকারে ধারণ করার চেষ্টা করলাম। এই গানটা তো একটু শুনতে হবে। হ্যাঁ, আমি দুইটা গানই শোনাবো। ফার্স্টে আপন গানটা শোনাবো, তারপর একটা বিরতির পর আমি কিছুক্ষণ গানটা শোনাবো, সবাই একটু ওয়েট করেন। ওকে। সো এখন আমি গাচ্ছি আপন গানটা, আমার লেখা এবং ইমদাদ ভাইয়ের লেখা। আর খেয়ার সাথে আমার অনেক দিন পর এটা কাজ, এবং আমি কাজটা ছিলাম এবং কাজটা ছিল সামিহা আক্তার। সো আমি তো আধা নায়কও। সো থ্যাঙ্কস টু অল অফ ইউ। বাঁধন রাজের ডিরেকশনে ছিল কাজটি। আমি এই গানটার কয়েকদিন গাচ্ছি। এলোমেলো জীবনে তুমি আশা জাগালে, ভালোবাসা হয়ে ডাকো সারাক্ষণ। এলোমেলো জীবনে তুমি আশা জাগালে, ভালোবাসা হয়ে ডাকো সারাক্ষণ। কখনো ভাবিনি পাবো তোমার মন, নেবে জড়িয়ে করবে আপন। এলোমেলো জীবনে তুমি আশা জাগালে, ভালোবাসা হয়ে ডাকো সারাক্ষণ। এলোমেলো জীবনে তুমি আশা জাগালে, ভালোবাসা হয়ে ডাকো সারাক্ষণ। আমি বললাম না আমি রিস্ক নিয়ে বসছি এই জায়গাটাতে, মানে কোনো কারণ আছে? আমার এখন মনে হচ্ছে একটু প্রেম করতে হবে, মানে প্রেমের একটা ফিলিংস ভিতরে কাজ করছে। জন্ম হয়েছে এই জন্য আমার গান শুনে সবার মনের ভিতরে প্রেম প্রেম জাগবে, না হলে এই গানগুলো আসলে কেউ শুনতোই না। শোনার সাথে সাথে আমি নিজেও আমার একটা গান 50-60 বার শুনি বানানোর পরে আর কি। আমি আগে বুঝি যে আমি একটা অডিয়েন্স হলে কি হতো, যে থাকে না আমি সিনিয়র কারো গান শুনতেছি, তারপর আমি আমার গান শুনে তখন অনুভব চেষ্টা করি যে এই গানটা কি ওই রকম লেভেলের যাদের গান বারবার শোনা যায়, ওরকম করতে করতে 60-70 বার হয়ে যায়। তো আমার ব্যাপারটা সবার বেলায় হবে। আচ্ছা, আপনি রোমান্টিক গান, রোমান্টিক ঘরানার বা যে গানটাই করছেন, ভালোবাসা, প্রেম, হ্যাঁ, এগুলো আমার দুঃখ আসে না, আমার স্যাড সং নাই, দরকার নাই দুঃখের, হ্যাঁ, এগুলোই ফিলিংসটা কাজ করে। তো আরিফিন রুমি তার মানে ব্যক্তি আরিফিন রুমি অনেক রোমান্টিক, তাই তো? তা জানি না, গানগুলো রোমান্টিক হয়। মানে আচ্ছা, প্রেমে পড়লে কেমন লাগে? প্রেমের ব্যাপারটা তো হচ্ছে এরকম যে সবাই প্রেমে যখন থাকে বলে না যে গান সুইং করে কম তখন আর কি, কজ মুডটা তো একদিকে থাকে। রেডিও বাজে তো। হ্যাঁ, প্রেমের রেডিও কিছুদিন আগে বাচ্চা আমি নাচে করছি। প্রেমের রেডিওতে সে নাচছেও, আমি সেই জায়গাটাই আসতে যাচ্ছিলাম যে রেডিওর সাথে আবার নাচও হয়ে গিয়েছে। ভালো নতুনদের, আমাকে ওই দিন একজন জিজ্ঞেস করছে যে নতুনদের সাথে আপনি কাজ করতেছেন, তা আমি বললাম কি যে আমি আদুবাই হয়ে থাকতে চাই, যে ক্লাস 8-এ যদি 12 বছর পড়া যায় সমস্ত স্টুডেন্টের সাথে দেখা হয়ে গেল। যে আমি যদি ভার্সিটিতে উঠে যাই তাহলে 8-এ যারা পড়তেছে ওদের সাথে আমার দেখাই হবে না। তো আমি চাই 12 বছর, আমার তো 20 বছর হয়ে গেছে ইনশাল্লাহ, আরও কয় বছর যায় যতদিন জীবিত থাকে এই লাইনে তো আইসেই পড়ছে, যেটা হচ্ছে মানুষ মানুষকে ভালোবাসার একটা জায়গা, যে দূর থেকে দেখে তবুও অনেক ভালোবাসে, চিনে না জানে না, কিন্তু আমরা তাও সবাইকে বলি সবাই কেমন আছে। এই জিনিসটা তো ভালোবাসার বিষয়, কানেক্টিং উইথ মানে একটা ক্রিয়েশন থেকে, যারা মুভি করতেছে তাদের অ্যাক্টিং দেখে অথবা নাটক করতেছে তাদের অ্যাক্টিং দেখে, আমাদের গান থেকে। এই 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 জায়গাটা হচ্ছিল অনেক পবিত্র একটা জায়গা। এখানে যারা ভালোবাসাটা বুঝতে পারবে তারা কোনোদিন একজন একজনকে হার্ট করতে পারবে না। যেরকম আমরা অডিয়েন্স কী হয়, আমি একবার একটা শোতে গেলাম, আমি একটা রুমাল তো না, শালের মতো বলে আর কি, তো আমার শাল নিয়ে গেছে, তো আমি মনে হয় গরুর মতো গলায় এরকম করে আসি। সো এইটা তো যে কোনো করলে রাগ হবে না, এই আমার গলায় ফাঁস লাগতেছে, তো আমি ভাই খুলে দিয়ে দিছি, ভাই নাও। সো এটা হচ্ছে ভালোবাসা। যখন মানে কেউ তো কারোর দিকে তাকানোর সময় থাকে না, মানুষ এত ব্যস্ত দুনিয়াতে, ওই অনুযায়ী ছিঁড়ে টিড়ে টাইনে নিয়ে দিতেছে, এটা তো চুপচাপ আমি দেখি শুধু। এরকম গল্প আমি আরো একটু শুনতে চাই। এই যে কনসার্ট তো প্রচুর করা হয়, আর এখানে প্রচুর না, মোটামুটি ভালো, বেশি না কমও না, করা তো হয় এবং অভিজ্ঞতা তো আছে প্রচুর। তো সেই জায়গাতে যে ভক্তদের সাথে সরাসরি কানেকশনটা হয়, তো ভক্তদের অনেক পাগলামি থাকে, হ্যাঁ, তো ছেলে ভক্তরা তো আছে টানাহাচড়া করে, নারী ভক্তরা অনেক কিছু করে ফেলে। শুনি না একটু এরকম একটা গল্প যেটা কেউ আগে জানে নাই। আমার বেশি কিছু নাই, কিন্তু একটা আছে, সেটা হচ্ছে যে আমি যখন দূরবীন ব্যান্ড করতাম, শহীদ ভাই, আমি, আইয়ুব ভাই, শুভ ভাই, তো আমার গানগুলো মানুষ শুনছে, আমাদের ব্যান্ডের গানগুলো শুনছে, তো দেখতে চাইতো আমাকে খালি বারবার। হ্যাঁ,
রুই ভাই আসছে, যেটা হয় আর কি, যে জাল ব্যান্ডে যেরকম আতিফের জন্য একটা ব্যাপার ছিল, তখন আমরা নিজেরও জাল মানে আতিফকে বুঝতাম। সো ওই জিনিসটা হয়, একটা জনরা মধ্যে তাকে সিলেক্ট করা হয় যে সেই জনরার গান ভালো গায়, যেই ব্যান্ডেরই হোক। তো একজন নারী ভক্ত শহীদ ভাইকে জিজ্ঞেস করলেন, ওনার হাজব্যান্ড সহ আসছে, রুই ভাই আসছে? হ্যাঁ আসছে তো, ওই যে পিছনে। তো উনি আমাকে দেখে এরকম ঠাস করে পড়ে গেছে মাটির ভিতরে, থম। ওনার হাজব্যান্ড পাশে ছিল, ওনাকে ধরতেছে, ওনার হাজব্যান্ড এসে। তো আমরা চারজন জামাই, হ্যাঁ একদম সত্যিকারের। তো আমি, শহীদ ভাই সহ আমরা সবাই কান্নাকাটি করতেছিলাম শোতে ওঠার আগেই। আমরা তো একটু ইমোশনাল ছিলাম, মাত্র হঠাৎ করে এটা কী হলো। এরকম ভালোবাসা রেয়ার হয়, আরেকজনের মানে প্রতি মানুষের ভালোবাসা থাকে, কিন্তু অজ্ঞান হওয়ার মতো কিছু পাইনি আমার মধ্যে। বুঝছি গানগুলো ভালো হয়েছে, কিন্তু অজ্ঞান কেন ছিল? তারপর সে সুস্থ হয়ে আসে, বিশাল বড় বিষয়। হ্যাঁ, এবং সে আধা ঘন্টা পর সে সুস্থ হয়ে আসছে, তার নাকে মুখে পানি দিয়ে পাশে হয়তো বা কোনো একটা জায়গায় নিয়ে গেছে, ডক্টরখানে নিয়ে গেছে, আবার সুস্থ হয়ে আইসা আবার নাচছে। জামাইয়ের কি অবস্থা? জামাই তো ভাই, তো তার সম্পদ, তো তার তো খুশি হওয়ার কথা, বেঁচে গেছে। এটা ভালোবাসার জায়গা আসলে, কেউ কাউকে কোনোদিন দেখি নাই, তো স্পেসিফিক ব্যাপার ছিল এটা, যে এরকম আমরা শুনছি মাইকেল জ্যাকসনকে দেখে সবাই কান্না কাটতো, তো অত কোটি কোটি, আমাদের একটা যথেষ্ট। মানে এটা সিমটম, যে এটা হয়তো আমরা চোখেও দেখি না কার কাছে আমাদেরকে কেমন লাগে, তবে একবার দেখেই তো আমরা মোটামুটি কান্দে দিচ্ছি। সারা বছর দেখলে তো আর গান গাওয়াবে না, কান্দে থাকবো খালি। এটা ভালোবাসা অদ্ভুত। কনসার্টে যে গান শুনতে চায় কোনটা বেশি দর্শক? ওরা মানে আমার কাছে যেটা হয়, স্পেসিফিক কিছু গান থাকে যেটা অনেকে রিকোয়েস্ট করে, যেমন জ্বলে ওঠো বাংলাদেশ শুনবেই সবাই, কজ আমার এই গানটা আবার কনসার্টে শোনার মতো, মানে অ্যাকচুয়াল কনসার্ট, কিন্তু তবু ওরা বোর হইলেও আমার মেলোডিয়াস গানগুলো শুনতে থাকে, যে তোমার চোখ আকাশ আমার, বলো না কোথায় তুমি, অথবা বাতাসে কান পেতে থাকি। আর ইভেন আমি মাঝে মাঝে আমার ফিচারিংয়ে অন্য গানগুলোও গাই, যেরকম শফিক তুহিন ভাইকে দিছি এর বেশি ভালোবাসা জানা, যাকে যেটা দিছি ওই গানগুলো তখন আমি স্টেজে জিজ্ঞেস করে যে ওই গানটা করবেন, না জিজ্ঞেস করলে আমি নিজেই গাই, কারণ হচ্ছে মনে করে দিই গানগুলো অনেক সুন্দর ছিল, আমি গাই আর না গাই। আজকে একটা গান মনে করে দেন না, এখন আজকে মনে করে দিও, এখন একটা মনে করে দেন। তুহিন ভাইয়ের গানটাই গাই, মনে করে দিই। এই গানটা আমার আর তুহিন ভাইয়ের লাইফের টার্নিং পয়েন্ট ছিল। আচ্ছা, অ্যাজ এ কম্পোজার আমার ফার্স্ট হিট সং ওইটাই ছিল অ্যাকচুয়ালি। শোনাবো গানটা তো একটু ফোক প্যাটার্নের, কিন্তু রোমান্টিক গান থেকে তুহিন ভাইয়ের গানটা বলবো এটা আমার একটা টার্নিং পয়েন্ট ছিল, সুরকার এবং মিউজিক ডিরেক্টর হিসেবে। এই গানটা তো স্বাভাবিক তুহিন ভাই অসাধারণ গেয়েছেন, আর লেখাও তার, সুর সঙ্গীত আমার ছিল, বাচ্চা বয়সের টিউন। চোখ মেললে দেখি তোমাকে, চোখ বুঝলে পাই আরো কাছে, চোখ মেললে দেখি তোমাকে, চোখ বুঝলে পাই আরো কাছে, তারও বেশি ভালোবাসা আমি দিতে চাই, যত ভালোবাসা পৃথিবীতে আছে, ভালোবাসি বড় ভালোবাসি, এর বেশি ভালোবাসা যায় না, ও আমার প্রাণ পাখি ময়না, ভালোবাসি বড় ভালোবাসি, এর বেশি ভালোবাসা যায় না, ও আমার প্রাণ পাখি ময়না। এই গানটা অসাধারণ। এই গানটা দিয়ে একজন আমাকে খুব পটানোর চেষ্টা করতো, বাট ওই ছেলেটাকে আমার, মানে আমি গান শুনতাম কিন্তু পড়তাম না। এই গানটা কিন্তু অনেক স্লো একটা, রাইট? আমি কি করি, স্টেজ যেই দেশেই গেছি অথবা বাংলাদেশেই শো করি, সব মানুষ একসাথে গানটা গায়। ইভেন শুরুর দিকে যে একটা মোশন আমরা বাজাই, এরকম একটা ব্যাপার আছে পিয়ানো দিয়ে, ওইটাও মুখস্থ। তারপর আমরা শুনতাম, আমার মনে আছে ওই রবীন্দ্র সরোবরে আমরা মাঝে মাঝে যেতাম ওই সময়টাতে, তো তখন মোবাইলে রিংটোন বাজতো, এইটার ভায়োলিন পিচটা এইগুলো অনেক ক্যাচি ছিল বিষয়গুলো, যে আসলে একটা গান হিট হইতে পারে একটা মিউজিক ভিডিও দিয়ে, কিন্তু পার্ট বাই পার্ট মানুষ শুনেছে, এটা অনেক বড় একটা পাওয়া ছিল আমার, যার জন্য আমি একটু বেশি চুপ হয়ে গেছি আর কি, যে বেশি কিছু হইলেও মানুষ চুপ হয়ে যায়, আর যখন কিছু না থাকে তখনও চুপ হয়ে যায়, তো অতিরিক্ত হওয়ার ফলে আমি একটু চুপ। এই যে বলছিলেন যে রবীন্দ্র সরোবরে যাওয়া হতো, হ্যাঁ, মানে আগে যেমন আড্ডা দেবার জায়গা ছিল বা চায়ের দোকানে যাওয়া হতো, একসাথে বসে গান গাওয়া যেত, এখন কি এটা করা যায় বা এখন কি এটা মিস করা হয়?
না, আমি তো এমনি আড্ডা দেওয়া হতো না, শুধু রবীন্দ্র সরোবরে যেহেতু যাওয়া হতো ওই সময়টা, ওই যে কনসার্টগুলো হতো, বাচ্চু ভাইয়ের কনসার্ট এই যে অথবা ধানমন্ডি আটে আড্ডা দেওয়া, ওই আড্ডাটা ছিল হচ্ছে হলো ওই যে গিটার নিয়ে সবাই বসে গান গাইতো, তো তখনও আমি গিটার বাজাতে পারি না। সো আমার খুব ইচ্ছা ছিল গিটার বাজানো শিখবো। তো রবীন্দ্র সরোবরে গেলে দেখলাম যে মানে যেহেতু ক্রিকেট খেলে মাত্র গানে সুইচ করছি, তো রবীন্দ্র সরোবরে গিয়ে দেখতাম যে সবাই মন খুলে গান গাচ্ছে, গিটার বাজাচ্ছে। সো আমার খুব কিউরিওসিটি জাগলো যে ভাই আমি গিটার বাজাবো। ইভেন রবীন্দ্র সরোবরে যাওয়ার প্রথম উদ্দেশ্য ছিল মানে টার্নিং পয়েন্টে ছিল এখানে ফ্রেন্ডশিপ ডেতে মাইলস মানে এলআরবি, তো ওনাদের কনসার্ট হচ্ছিল। তো ওই ফ্রেন্ডশিপ ডেতে ওইটা দেখার পরে তো আমার মনে হচ্ছে যে বা এই জায়গাটা তো অনেক সুন্দর, সবাই আসে গ্যাদার করে। সো আমি মাঠ ছিল আবাহনী মাঠ, আর গানের জন্য হচ্ছে হলো যেখানেই কনসার্ট হতো, কখনো আবাহনী মাঠে হতো অথবা কখনো রবীন্দ্র সরোবরে হতো। তো আমি অন্য কোথাও যাইতাম না, রবীন্দ্র সরোবরেই ফার্স্ট টাইম আমি আমার লাইফে কোনো কনসার্ট দেখতে গেছি। এমনি আমি পৃথিবীতে কোনো কনসার্টই দেখতে যাইনি, মানে বাংলাদেশে আমার জন্ম হওয়ার পরে কোনো কনসার্টই না। মানে আমার লাইফস্টাইলটা ছিল ঘরের ভিতরে থাকবা, বেরোবা না বেশি, তালামের দিত আব্বু আম্মু, এরকম লাইফস্টাইল আমার। কচ্ছপের মানে ইগলুর যে হাউস থাকে না, বাইরে ঠান্ডা ভিতরে, হ্যাঁ আমি এর আগের আড্ডাতেও এটা শুনছি। হ্যাঁ ঘরমুখী, কোনো কাজ থাকবে না, হারমোনিয়াম নিয়ে বাজাইতাম, ব্যান্ডের গান হারমোনিয়ামে বাজায় তুলতাম। মনে হচ্ছিল আমার তো ড্রামস ছিল না, কিবোর্ড ছিল না, সো আমার হারমোনিয়াম দিয়ে মাইলসের গান তুলতাম, মানাম্বের যে পিচগুলো ছিল তারা তা, তো ওই জিনিসগুলো হারমোনিয়াম আমার ক্যাচ করতো। তো যতটুকু পারতাম ওইটাই কাজ করতো। কিন্তু ক্রিকেটটা আসার পরে আর কি সব আউলা ঝালো হয়ে গেল, ক্রিকেট আসার পরে সব চেঞ্জ, ক্রিকেটেই খেলতে হবে। সো ভালো আছি, অনেক যেটা চাইছি সেটা পাইনি দেখে হয়তো ভালো আছি। ওনার যেটা ইচ্ছা, চাওয়াটা ক্রিকেট ছিল, কিন্তু হয়ে গেছি সিঙ্গার অথবা এই লাইনে আসার চেষ্টা করছি, হয়তো এটাই আমার তকদিরে ছিল, যেটা আমি পরে ফাইন্ড আউট করতে পারছি। ভাগ্য আসলে যেটা থাকে, খারাপ ক্রিকেট খেলতাম না, কিন্তু শ্রম বেশি দিছি ক্রিকেটে। আর এইখানে হচ্ছে হলো মিউজিকে শ্রম দিয়েছি বেশি, গানে বেশি শ্রম দেয়নি। কজ গানের একটা বিউটি আছে, ওই বিউটিটা টোন থেকে আসলে এর বেশি শ্রমের প্রয়োজন হয় না, শুধু একটু টিউনে গাওয়ার প্রচেষ্টা থাকতে হয়, একটু রেয়াজ লাগে। ওটা আম্মুর থেকে আস্তে আস্তে ট্রাই করতাম। আচ্ছা, সঙ্গীতের জগতে আরিফিন রুমির সবচেয়ে কাছের বন্ধুকে? আমার বন্ধু তো নাই, স্কুলেও ছিল না, মানে ওই যে মানুষ আস্তে আস্তে বড় স্কুল কলেজ ভার্সিটি, এই যে সময়টার বন্ধুত্বটা আমার আসলে কখনোই কারোর সাথে এরকম ডিপ কোনো ফ্রেন্ডশিপ ছিল না। মিডিয়াতে আসার পরও ফ্রেন্ড নাই, কিন্তু মামা ডাকি একজনকে, মোহাম্মদ মুস্তফা কামাল রাজ, সবসময় সুখে দুঃখে আমার পাশে তিনি ছিলেন। আমাদের ফ্রেন্ডশিপটা তার মানে হ্যাঁ মানে মামা কি খবর ওইটা না, আমি হচ্ছে হলো সিনিয়র মামা বানায় রাখছি, আমাকে ভালোবাসুক। আমার ফ্রেন্ড নাই আর কি, অ্যাকচুয়ালি আমি তাকে অনেক পছন্দ করি। আমাকে বিভিন্ন কাজ দেয়া ছাড়াও মেন্টালি অনেক সাপোর্ট। যখন আমি অনেক কিছুই পারি না, তখন আমাকে যে কাজগুলো বের করাইছে, যেরকম প্রজাপতি ছবির কথা বলবো, প্রজাপতি মিউজিক ডিরেক্টর ছিল হাবিব ভাই। তো ওইখানে এটার ব্যাকগ্রাউন্ড স্কোরটা আবার আমার করতে হয়েছিল। সো এটা অনেক বড় অ্যাচিভমেন্ট ছিল, যে এখানে গুরু কাজ করতেছে, ওইখান থেকে কিছু কাজ আমিও ওই একই ছবিতে করতে পারতেছি। এটা অনেক, এটা তো ওনার জন্যই হয়েছে যে এটা আপনি করেন। তো এগুলো অনেক বড় একটা প্রাপ্তি ছিল। আরিফিন রুমি অনেক গান আমাদেরকে উপহার দিয়ে চলেছে, আগামীতেও আরও দিবে আমরা আশা করি। এবং আরিফিন রুমিরও নিশ্চয়ই পছন্দের শিল্পী আছে। তো লাস্ট কোনো গান দেখে কি মনে হয়, গান শুনে কারো মনে হয়েছে কি যে এই গানটা যদি কভার করতাম, বা ভালো লেগেছে গান? আমি জাদু জানে গানটা হাবিব ভাইয়ের অনেক দিন আগের থেকেই, যেহেতু ভাইয়ের প্ল্যান ছিল, তো তখনও আমি এই গানটার সাথে সংশ্লিষ্ট ছিলাম। কিন্তু এরপরে আমাদের ওই কম্পিউটারটাও নাই, মাঝখানে আর যোগাযোগ হয় নাই, আমার কাজ নিয়ে আমি ব্যস্ত হয়ে গেলাম। ওই কম্পিউটারটার ওই ফাইলগুলো কই ছিল জানি না। তবে ফাইনালি ভালো হলো, গানটা আসার পর আমি একটু রিল্যাক্স ছিলাম। এই গানটা অনেকদিন পর শুনলাম, প্রায় 2010-এর দিকে এটার প্ল্যান ছিল বানানো হবে। তো তারপরে আমারও ব্যস্ততা। হাবিব ভাই অবশ্যই এই কথাটা বলেছিলেন যে এই গানটা অনেক আগে থেকে তার প্ল্যান ছিল। হ্যাঁ, লাগাইয়া পিরিতের ডুরি, লাগাইয়া পিরিতের ডুরি আলগা থাকি টানে, লাগাইয়া পিরিতের ডুরি আলগা থাকি টানে রে, আমার বন্ধু মহা জাদু জানে, জাদু জানে রে, আমার বন্ধু মহা জাদু জানে, মন্ত্র ছাড়া করে জাদু দুই নয়নের বানে, মন্ত্র ছাড়া করে জাদু দুই নয়নের বানে, যে দেখে সে হইয়া পাগল, যে
দেখে সে হইয়া পাগল যাইতে চায় তার সনে। আমার বন্ধু আমার বন্ধু আমার বন্ধু মহা জাদু জানে, জাদু জানে রে আমার বন্ধু মহা জাদু জানে। লাগাইয়া পিরিতের ডুরি আলগা থাকি টানে রে, লাগাইয়া পিরিতের ডুরি আলগা থাকি টানে রে আমার বন্ধু মহা জাদু জানে, জাদু জানে রে আমার বন্ধু মহা জাদু জানে। আমার আর কিছুক্ষণ সময় বাকি আছে আড্ডা দেওয়ার জন্য, এই জন্য কিছুক্ষণ শুনতে চাই প্লিজ প্লিজ প্লিজ। এই গানটা আমার আম্মুর লেখা, আমার সুর করা, আমার মিউজিক করা, খেয়া আমি গিয়েছিলাম। থাকো না পাশে তুমি আর কিছুক্ষণ, দিয়েছি তোমায় এই মন। হোক না কথা আজ চোখে চোখে, জানবো শুধুই দুজন। যত আসো তুমি কাছে, সাজে জীবন রঙিন সাজে, না পেয়ে তোমায় যেন না হয় মরণ। থাকো না পাশে তুমি আর কিছুক্ষণ, দিয়েছি তোমায় এই মন। হোক না কথা যে চোখে চোখে, জানবো শুধুই দুজন। হে 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 লা 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 হে হে লা 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 লা। 90s এইভাবে যদি কেউ বলে থাকো না পাশে, কেউ না থেকে পারে? না না না, সবার এইটা আসর করবে ইনশাআল্লাহ। আমাকে অলরেডি আসর করে ফেলছে, এটা ঠিক না। টেল এভরিওয়ান এটা ঠিক না, এটা ঠিক হয় নাই। যাই হোক, কাজের একটু আপডেট শুনতে চাই প্লিজ। প্লিজ কাজের আপডেট যতদূর শুনেছি বা যতদূর আমি জানতে পেরেছি, আপনার 30টা গানের মনে হয় কোনো একটা প্রজেক্ট আসছে, রোমান্টিক সবগুলো গান। তাও আবার অ্যাকচুয়ালি রোমান্টিকও না, এখানে আমি এবার নতুন একটা প্ল্যানে রাজি না, আসলে আমি কোলাপস করতে চাই মাঝে মাঝে। যেরকম আমি প্রেমের রেডিও গানটি করেছি, যেটা আমার টাইপের গান না, আমার গলার সাথেও যায় না, মেলোডি গান সবাই আমার থেকে শুনতে চায়। আপনি নাচলেনও, হ্যাঁ, কিন্তু আমি রাজি হয়েছি এই জন্য, কজ আলাদা জনরা, নাচের গান প্লাস নাচতে হবে। আর ইমদাদ ভাইয়ের, সোহেল ভাইয়ের কথা হচ্ছিল যে আপনি করেন এটা। সো ওনাদের চেষ্টা আমাকে অনেক সাপোর্ট দিয়েছে এটাতে, কজ নাচতে তো সবারই ভালো লাগে, কিন্তু শর্টে নাচতে ইজি না। এবং প্রপার কোরিওগ্রাফার রোহানরা ছিল, মানে ওনাদের সাথে কাজ করেছি, ওরা সবাই তো ভালো ডান্স করে। আমার আশেপাশে যারা ছিল এরা প্রত্যেকেই ভালো নাচে, তো আমি নাচতে না পারলে কেমন যে বিশ্রী লাগবে এটা তো আমিও জানি। সো আই টুক দিস চ্যালেঞ্জ অনলি দিস রিজন, যে অ্যাটলিস্ট আমার শেখাও যেতেছে। আমি তো এমনি গান গাইতে গাইতে নাচতেই থাকি, একটা থাকে আমাদের মিউজিক করতে গেলেও আমরা একটা তালের ভিতরে সবসময় থাকি। সো আমি 1 2 3 4 করে যা যা আসছে, ডাইনে হাত নিতে হবে না, বামে হাত নিতে হবে, 1 2 3 4। সো আই ট্রাইড মাই বেস্ট। এবং ওইটার মিউজিক আমি করি নেই, সুরও আমি করি নেই, অন্য কেউ করেছে, ফরহাদ ভাই করেছে। মানে এই ডিফারেন্ট কারোর সাথে কাজ হইলো, আমার পরে যারা আসছে ওদের সাথেও কাজ হইলো, এটা তো যার সাথে দেখাই হয় না, তার সুন্দর একটা গান গাওয়া। সো এটার জন্য সিডি চয়েসকে ধন্যবাদ। আর আমার তরফ থেকে মেলোডিয়াস গানগুলো সবসময় সিডি চয়েস প্রেফার করে, কারণ আমরা বিজনেস করেছি একটা সময়, এক বাতাসে কান পেতে থাকি, অথবা আমার ওই সময় যত গান ছিল আমার মনে হয় সবচেয়ে বেশি গান মনে হয় সিডি চয়েসে। সো ওই জন্য ওই জিনিসগুলা ওনারা তখন থেকে আমাকে রেখে দিয়েছিলেন যে রুমি আমরা একসাথে কাজ করব। সো আমরা তো যে মিডিয়াতে কাজ করি আমরা এইটাই চাই, সবার অ্যাটলিস্ট একটা বন্ধন থাকুক কারো না কারোর সাথে, সারা বছর যাতে তাদের সাথে কাজ হয়। সো সারা বছরই আমরা টুকটাক করে একসাথে 2টা 3টা মিউজিক ভিডিও করলে, অথবা অ্যাটলিস্ট 2টা করলে 6 মাসে 2টা মিউজিক ভিডিও আসা, অথবা 3 মাসে, ভালো হলে আরও বেশি ছাড়বো, ব্যাপারটা এরকম আর কি। সো এই 30টা মূল কথা ছিল না, এমনিতে একটা একটা করেই করা যায়, কিন্তু যাতে আমাদের মন মানসিকতাটা এক জায়গায় থাকে, যে একটা বিগ প্রজেক্ট বলি যেটা আমরা, যে অ্যাটলিস্ট 30টা গান এই মুহূর্তে একজন আর্টিস্টের সবসময় নিতে চায় না, এটি স্বাভাবিক, যে একঘেয়েমি হয়ে যায় ব্যাপারটা, আর কটা গান নিব। কিন্তু আমরা ওই একঘেয়েমিটা নিচ্ছি না,
যে যখনই সুইট একটা সং আসতেছে ওইটারই বের করার চেষ্টা করতেছে, নট ফোর্স। মানে একটা একটা করে রিলিজের হ্যাঁ পরশুদিনই একটা বের করতে হবে, আছে রিলিজ হচ্ছে আসলে ধীরে 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 ধীরে। মানে জীবনে তো অনেক গানই আসবে, কিন্তু ভালো গান তাড়াহুড়া করলে আসবে না, যখন আসবে তখন ছাড়তে হবে। মানে এটা ম্যাচুরিটির উপর ডিপেন্ড করে। গানে তো পাচ্ছি। আর আরেকটা বিষয় যদি আমি একটু ইদানিং কালের খেয়াল করি যে নাটকের গানগুলোতে বেশ মনে হচ্ছে নাটকের গান মানেই আরফিন রুমির কণ্ঠ থাকতে হবে সেখানে। সেই গানগুলো আমরা মোস্তফা কামাল রাজ মামার ক্রেডিট, কজ ডিরেক্টর পয়েন্ট অফ ভিউ থেকে আসলে আসে যে আমি কি গান ইউজ করব, কাকে কাকে নিব। এটাও আমাদের একটা সুসম্পর্কের কারণ যে আমারটা নিতে হবে এমন কোনো কথা নেই। বন্ধুত্ব অথবা মামা ভাইগনা মানে হচ্ছিল কাজে সবসময় থাকবো তা না, যোগ্যতা যদি থাকে দেন ইট উইল ম্যাচ ফর এভরিওয়ান। ওকে ফাইন। তো গানে নাচেও পেয়ে গিয়েছি, তো অ্যাক্টিং এর কোনো অ্যাক্টিং এও আসবো সামনে, প্ল্যান হচ্ছে। আপনার তো একটা সিনেমা আসার কথা। না আমি যেটা হয়েছিল যে আমরা এবার মিউজিক ভিডিও করতেছিলাম আপন গানটার। তো আপন গানটার শুটে আমাকে আর সামিয়াকে দেখে একজন সাইড থেকে বলতেছে যে আমরা একটা ছবি করতে চাই, নায়ক নায়িকা আপনারাই। সো আমার কাছে মজা লাগছে বিষয়টা এইখানে যে আমাদের শ্যুটটা যেখানে হয়েছে সেখানে সালমান শাহর শ্যুট হইতো আর কি, রাইট? সালমান শাহর যত হিট ছবি আছে ওইখানেও অনেক শ্যুট হয়েছে, ওই যে খতিব খামার বাড়ি। সো অনেক স্মৃতি বিজড়িত সবারই আসলে, যারা সালমান শাহর ভক্ত ইভেন সবাই জানে ওই স্পট। তো আমার তো মনেই হচ্ছিল, তো শ্যুট করতেছিলাম। তো শ্যুটের দেখে একজন যিনি প্রপসগুলো দেন আর কি, তো উনি সিনিয়র একজন এফডিসিতে হয়তো বা কী হবে, তো জিজ্ঞেস করছে যে আমরা চাই কিনা। তো আমার আম্মাকেও জিজ্ঞেস করছে যে কি অবস্থা, শোনাচ্ছিল যে নাম এইটা হবে মুভির, একটা প্ল্যান চলতেছে। আমি ওকে হোক আর না হোক, তার মানে শীঘ্রই মুভিতে আসা হচ্ছে। ওকে, পারি আর না পারি হাক ডাক হোক না। দেখতে যদি কারো, যেরকম ফেরদৌস আঙ্কেল আমাকে একবার বলছিল, এরকম করে ধরছিল, বসন্ত বাতাসে গানটা আমরা শুনছি না সবাই, বসন্ত বাত, এটার মডেল কিন্তু আমি ছিলাম। তো কাস্টিং আর কি 2005-এ। তো আমার ফেরদৌস আঙ্কেল একদিন বলতেছে তোমাকে দিয়ে হবে। সো এটা একটা অভ্যাস, শুনতে শুনতে অভ্যাস হয়ে যাওয়া, তারপর অ্যাডজাস্ট হওয়া। আর নাটক তো একটাই করছি জীবনে, তারপরে এছাড়া কোনো প্ল্যান হয়নি। ইদানিং কিছু প্ল্যান আসতেছে, যেহেতু মিউজিক ভিডিওতে যেইভাবে আমি আসতেছি, সো নাটকেও যদি স্ক্রিপ্ট, যেমন আমাদের কিছুক্ষণ গানটা যেটা রিলিজ হয়েছে, এই গানটাতে আপনারা সবাই দেখবেন যে আমি কিছু স্ক্রিপ্ট বলেছি নাটকের মতো, কিছু কথা, দেন আবার গান। সো আমার নাটকগুলো আমি এই টাইপের করবো, কিছু কথা থাকবে, কিছু গান থাকবে, এই টাইপের, কথা বেশি গান কম, একবার গান থাকবে বাকি সময় কথা। এটা একটু ঘুরে আমি ইনস্ট্যান্ট ডায়লগ দিচ্ছিলাম, ভালো লাগছিল। গান তো আমরা পাচ্ছি, হ্যাঁ দর্শকরা তো গান পাচ্ছি আরফিন রুমের কাছ থেকে, এবং খুব শীঘ্রই কিশোর কুমার ছবি করছে, অভিনয়ও দেখা যাবে, সেটা আজকে এই চ্যানেল 24 এর পর্দায় এটা দর্শক বুঝে গিয়েছে। তো অনেক ধন্যবাদ আপনাকে আজকের এই আয়োজনে যুক্ত হবার জন্য, এবং আপনার আগামী দিনের জন্য অনেক অনেক শুভকামনা রইল। দ্রুতই আসুন আপনি, আরো নতুন নতুন গান নিয়ে, সাথে অভিনয়ও দেখতে চাই। আয়োজন তো শেষ করতে হবে, কিন্তু গান ছাড়া শেষ করলে কেমন হয়? এটা তো খুব বাজে শেষ করা যায় আজকে। সো তিব্বত লাক্সারিস অফ প্রেজেন্স কালার্স 24 পাওয়ার বাই টাইফুন ফেব্রিক কেয়ারের আয়োজন শেষ হচ্ছে সবার প্রিয় সঙ্গীত শিল্পী আরফিন রুমির গানে। ওকে, আমি তোমার চোখে আকাশ আমার গানটা গাই প্লিজ। আমার একটু ওয়ান অফ ফেভারিট সং। রেডি? তোমার চোখে আকাশ আমার চাঁদ যার পূর্ণিমা, ভেতর থেকে বলছে হৃদয় তুমি আমার প্রিয়তমা। তোমার চোখে আকাশ আমার চাঁদ যার পূর্ণিমা, ভেতর থেকে বলছে হৃদয় তুমি আমার প্রিয়তমা। পথের শুরু থেকে শেষে যাব তোমায় ভালোবেসে, বুকে আছে তোমার জন্য অনেক কথা জমা। তোমার চোখে আকাশ আমার চাঁদ যার পূর্ণিমা, ভেতর থেকে বলছে হৃদয় তুমি আমার প্রিয়তমা। তোমার চোখে আকাশ আমার চাঁদ যার পূর্ণিমা, ভেতর থেকে
বলছে হৃদয় তুমি আমার প্রিয়তমা।